আসসালামু আলাইকুম। আহ, আমি অ্যাকচুয়ালি যেহেতু ইউটিউবে নিয়মিত না, ফেসবুকেও আসতে চাই না, তারপরেও আসতে হলো। কারণ দেশের যে অবস্থা দেখতেছি এই মুহূর্তে, আসলে নিজেকে প্রবোধ দিতে পারি না, যার কারণেই আবারও আসতে হলো। হয়তো আমার কথা শোনার মতো লোক অল্প সংখ্যকই আপনারা আছেন, তারপরেও বলছি। গত কয়েকদিন যাবৎ ফেসবুকে খুব ফলো করছি। গত কয়েকদিন নয়, ঠিক গতকাল থেকে যেটা দেখছি সেটা হলো যে প্রচুর পরিমাণে হেনা ভোট নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে। কেন তর্ক বিতর্কটা? এই কারণে হচ্ছে যে আমরা বাংলাদেশে এই সংবিধানের যে পরিবর্তন সমূহ এবং রাষ্ট্রের যে আরো অন্যান্য পরিবর্তন, যেটা ঐক্যমত্য কমিশন 84টা পরামর্শ করেছে, এটা আমরা মানি কি মানি না। এটার জন্য দেখলাম যে শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু না না না। আমার একটা কোশ্চেন, যে আমি যাদেরকে না না দেখলাম, এদের অধিকাংশই হলো গিয়ে আওয়ামী লীগ, এবং তার চেয়ে বেশি সংখ্যক হলো গিয়ে বিএনপি। বিএনপির তরুণ ছাত্র যারা আছেন, ছাত্র দলের, যুব দলের বা সমর্থক, আপনাদের কাছে একটা কোশ্চেন করি, পারলে অ্যান্সার দিয়ে আমাকে। আপনাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1971 সালের 26শে মার্চের পরে উনি স্বাধীনতার ঘোষণা করে বাংলাদেশের জন্মের জন্য একবার উনি ভূমিকা রেখেছিলেন। কিন্তু আপনাদের এই যে দলটার জন্য আজকে আপনারা এরকম জিন্দাবাদ জিন্দাবাদ বলেন, এই দলটার জন্ম হয়েছে কিন্তু হ্যাঁ না ভোট দিয়ে, এবং সেখানে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছিল। এটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা এটার পক্ষে কথা বলবেন। কারণ যে বিষয়টা দিয়ে আপনাদের জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে, সেটাকেই যদি আপনারা আজকে অস্বীকার করতে চান, তাহলে আপনারা আপনাদের দলীয় যে পিতা, যিনি এই দলটাকে জন্ম দিয়েছেন, তাকে আপনারা অস্বীকার করছেন। এখন বলি, আপনারা অনেকেই বোকার মতো প্রশ্ন করেন, আমি আসলে মাথায় আমার কিছু আসে না, যে আপনারা কি কি লেখাপড়া করেন না আপনারা? আমি আপনাদেরকে ডিসক্রিমিনেশন করছি না, কিন্তু আপনারা ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছেন। কেন ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছেন? এই কারণে যে আপনারা কয়েকজন বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু হেনা ভোট দিয়েছিল। ভাই, হেনা ভোটটা কি জন্য চেয়েছিলেন? উনি কি রাষ্ট্রপতি হওয়ার জন্য হেনা ভোট চেয়েছিলেন? বলেন যে হ্যাঁ, আমরা ওনাকে রাষ্ট্রপতি পদে চেয়েছিলাম। ভুল ধারণা। উনি 1978 সালে উনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। জেনারেল ওসমানের সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করেন। উনি 1979 সালে প্রথম সংসদ নির্বাচন করেন ওনার দলের বিএনপির লোকেরা। আর উনি 1977 সালে হেনা ভোট করেন। এই 1977 সালে ভোট করার আগ পর্যন্ত উনি ক্ষমতায় আসেন কখন? 7ই নভেম্বর 1975 সালের পরে। 1975 সালের 7ই নভেম্বরের পরে 1976 সাল 7ই নভেম্বর, 1977 সাল, এই 1.5 বছর 2 বছরের মাথায় গিয়ে 2 বছর পরে গিয়ে উনি হেনা ভোট করেছেন। তো উনি যদি তখন হেনা ভোট করেন, এবং সেই ভোটে আপনারা যদি হ্যাঁ দিয়ে থাকেন, যারা যারা দিয়েছে 77 সালে ওনার হেনা ভোটে, খুব সম্ভবত আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ ভোটার মারা গিয়েছেন, অধিকাংশ ভোটার। আর জীবিত যারা আছেন 77 সালে যারা ভোট করেছেন, তাদের অধিকাংশই এখন আর ভোট কেন্দ্রে যাওয়ার মতো অবস্থা নাই। অধিকাংশ, আমি বলতেছি সে ধরেন 80%, তাদের মধ্যে হয়তো 20%, 30% লোককে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা আছে। আর আমরা যারা আছি, যখন 77 সালে যখন আমাদের বয়স সে কত 14-15 বছর আমাদের তখন বয়স, বা 13-14 বছর বয়স, আমরা এখন বলতে গেলে আমাদেরও বার্ধক্যের পর্যায়ে আমরা চলে আসছি, বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আপনারা তরুণ সমাজ যেভাবে না 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 লিখছেন, আপনাদের প্রতি আমার ধিক্কার দিতে হয়। আপনারা না জেনে কেন না না দিচ্ছেন কিছু বুইরা হাবরাদের কথায়? আপনাদের দলের লোকেরা, বিএনপির লোকেরা কয়জন সংবিধান সম্পর্কে জানেন আমাকে বলেন, আমি চ্যালেঞ্জ করবো আপনাদেরকে। আর এর বাইরে পোলাপাইন যেগুলি আছে, সেটা এনসিপি করুক বা না করুক, তাদের কিন্তু সংবিধান, শুধু বাংলাদেশের সংবিধান না, আরো কয়েকটা দেশের সংবিধান তাদের মুখস্থ।
বুঝতে পারছেন? তো আপনারা এগুলি বলার আগে চিন্তা করবেন। জিয়াউর রহমান সাহেবের ওই হেনা ভোটে যে লেখাটা ছিল, এই লেখাটা একটু দেখেন তো উনি কি লিখছে। লেফটেন্যান্ট জেনারেল ব্র্যাকেটে বিইউ মানে বীর উত্তম জিয়াউর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আপনি সমর্থন করেন কি? হ্যাঁ, না। অর্থাৎ উনি ৭৭ সালে ক্ষমতায় আসার পরে, সিপাহী বিপ্লবের পরে ৭৫ সালে, ৭৭ সাল পর্যন্ত মাঝখানে যে সময়টাতে উনি ছিলেন, সেই সময়টাতে সায়েমকে উনি প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি করেছেন, অমুক তমুক অনেক কিছু করে উনি নিজে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, ZML নিয়োগ করেছেন, দেশের দুর্নীতি বিরোধী আইন ব্যবস্থা করেছেন, অনেক কাজকর্ম করে উনি তখন রাষ্ট্রপতি হওয়ার জন্য এই জিনিসটাকে বৈধতা দেওয়ার জন্য উনি ওনাকে চান কিনে গৃহীত পদক্ষেপ সমূহ লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ব্র্যাকেটে বীর উত্তম, আবারও বলছি, কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আপনি সমর্থন করেন কিনা। ভাষাটা টেকনিক্যাল, অর্থাৎ উনি এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসে উনি যে মার্শাল লটা জারি করেছে এবং মার্শাল ল জারি করে উনি যা যা কাজ করছে, এটা আপনি সমর্থন করলে এটা বৈধতা পাবে। আর যদি এটা আপনি সমর্থন না করেন তাইলে উনি বৈধতা পাবে না। সেইটাকে আপনারা হ্যাঁ করেছেন। এখন ডক্টর ইউনূস সাহেবের ঐক্যমত্য কমিশনে সবাই গিয়ে তো 84টা প্রস্তাব বানাইছে। এটাকে ডক্টর ইউনূস একা প্রস্তাব বানাইছে? উনি তো মিটিং এ আসেনও নাই। বিএনপির সালাউদ্দিন সাহেব, উনি একজন আমলা, উনি একজন MP বা মন্ত্রী ছিলেন, কিন্তু উনি সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন। ওনার সাথে আমির মাহমুদ খসরু, উনিও গিয়েছেন। আপনাদের বড় বড় নেতারা গিয়ে ওখানে বসে কথা বলেছেন। জামাতের নেতারা, ব্যারিস্টার সাহেবরা কথা বলেছেন, এনসিপির নেতারা কথা বলেছে, বাসদের লোকেরা কথা বলেছে, জাসদের লোকেরা কথা বলেছে, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের লোকেরা কথা বলেছে, ঐক্য ফ্রন্টের নেতারা কথা বলেছে, গণতন্ত্র মঞ্চের নেতারা কথা বলেছে। অল দিস পিপলস ইজ রিপ্রেজেন্টিং আওয়ার জেনারেল পিপল। তো ওনারা সেই প্রস্তাবগুলি দেওয়ার পরে যে কয়েকটা ভালো লাগে নাই, একমাত্র বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট অবশ্যই দিতে পারেন, ওনাদের দ্বিমত মানে দ্বিমত পোষণ করে তো গণতন্ত্রের সৌন্দর্য, ওনারা সেটা দিয়েছেন। কিন্তু কোন সভায়, সেটা স্কুল কমিটির সভা হোক, উপজেলা কমিটিতে হোক বা রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলে হোক, সেখানে যেমন সংসদে বিরোধী দলের নেতারা কি বলে বা সদস্যরা কি বলে, তারা ওয়াক আউট করে। কিন্তু যে বিলটা আনা হয়েছে ট্রেজারি দল থেকে বা সরকারি দল থেকে, সেই বিলটা কি পাশ হওয়া বন্ধ থাকে? ওনারা এটা ওয়াক আউট করেছেন, ওনারা প্রতিবাদ করেছেন, ওনারা সমালোচনা করেছেন। সেই সমালোচনাটা করার পরে বিলটা ঠিকই পাশ হয়। তো ওনারা এখন নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ঠিক আছে, এটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা জনগণ জানি। নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থ এই না যে মেজরিটিতে এইটা বাদ। আর সংবিধানের যে বিষয়গুলি আছে, সংবিধান সংশোধনের ক্রাইটেরিয়া তো খুব বেশি না। 84টা যেই ওনারা প্রস্তাব দিয়েছেন, সেগুলো তো শুধুমাত্র সংবিধান সংক্রান্ত না, সেখানে নির্বাচন সংক্রান্ত বিষয় আছে, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় আছে, দুর্নীতি দমন কমিশন বিষয় আছে, দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে, দেশের অর্থনৈতিক বিষয় আছে, দেশের ভৌগোলিক সীমানার বিষয় আছে, দেশের আন্তর্জাতিক সুরক্ষা সংক্রান্ত বিষয় আছে, ইভেন আমাদের NID পাসপোর্ট, এরকম বহু কিছুর বিষয় এখানে তথ্য দেওয়া আছে, যেটার বিপরীতে আমাদের এই বর্তমান যে ব্রিটিশ শাসন ব্যবস্থায়, আমাদের যে প্রচলিত শাসন ব্যবস্থায় জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগগুলি দূরীভূত করার জন্য রাষ্ট্রের মৌলিক যেই আইনগুলি আছে, সেই আইনগুলির পাশাপাশি এগুলি সহ সংস্কার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই সমস্ত প্রস্তাব আমরা যদি হ্যাঁ বলি তাহলে পাশ হবে, আর যদি আমরা বলি যে না পাশ হবে না, এখানে তো ভাই আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া লাগে না। যদি জনগণ মনে করে যে এটা পাশ হবে না, তাহলে একটাও পাশ হবে না। এখন ডক্টর ইউনূস সাহেব গত কয়েকদিন আগে, মানে 2 দিন আগে উনি বলছেন যে ডক্টর ইউনূস কাকার নাকি এই অধ্যাদেশ জারি করার বা আদেশ জারি করার ইয়ে নাই, সক্ষমতা নাই, বা ওনার আইনগত অধিকার নাই, বা ক্ষমতা নাই। ক্ষমতাই শব্দটা ব্যবহার করেছেন। আমি এখন প্রশ্ন করব, ফখরুল ভাই,
ওনার যদি এই ক্ষমতা না থাকে, ওনার যদি এই যোগ্যতা না থাকে, তাইলে আপনি ওনার কাছে গিয়েছিলেন কি জন্য? আপনার দলের সালাউদ্দিন সাহেব, আপনার দলের আমির খসরু সাহেব এবং অন্যান্য নেতারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা গিয়ে ঐক্যমতের ওখানে গিয়ে আপনারা চা পানি খেয়েছেন কেন? কেন সেখানে বসে আপনারা সময় নষ্ট করছেন? আমরা টেলিভিশনে দেখেছি আপনারা এসে সাংবাদিকদের সামনে এসে বসে আপনারা সাক্ষাৎকার দিয়েছেন, এটা হয়েছে, এটা হয়েছে, এটা মেনেছেন, ভালো কথা, ওইটা মানেন নাই, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। যে লোকের সক্ষমতা নাই, যে লোকের ক্ষমতাই নেই, সেই লোকের সাথে বসছেন কেন আপনারা? আপনারা তাহলে কোন যৌক্তিক কারণে, কোন বুদ্ধিতে আপনারা গিয়ে বসছেন? আমার তো এখন প্রশ্ন জাগে যে আপনাদের মাথার ভিতরেও কি ছিল। এখন আপনাদেরকে এইটা উনি যখন বলছেন যে আমি হেনা ভোট করব এবং এটা নির্বাচনের আগে করব, এখন আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা তো জনগণ বুঝি আপনারা কেন এটা করতে চাচ্ছেন। আপনারা এটা চান এই কারণে চান, আমি পরিষ্কার বলি, যে এইটা বাদ দিয়ে সংসদ নির্বাচন হবে, আপনারা সংসদে যাবেন। এগুলি তো সালাউদ্দিন সাহেব তো পরিষ্কার বলে দিয়েছেন, মির্জা আব্বাস সাহেব বলে দিয়েছেন, যেগুলো আপনারা ছুঁড়ে ফেলে দিবেন। আপনারা এগুলি ছুঁড়ে ফেলে দিবেন। কাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন? কাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন আপনারা? এই জুলাই বিপ্লবের রক্তকে আপনারা ছুঁড়ে ফেলে দিবেন? সেই জন্য আপনারা এই আগেই, আমি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মির্জা আব্বাস এই কথা না বললে তো আমরা এই কথা বলতাম না আজকে। এই কথাগুলি বলার কারণ এই কারণে যে আপনাদের দল ক্ষমতায় যাবে, এটা আমরা জনগণ ভীষণভাবে চেয়েছিলাম। আমরা ভীষণভাবে আশা করেছিলাম যে 15-16 বছর আপনারা যে কষ্ট করতেছেন, সেইটার বিপরীতে তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে মাটিতে রাজনীতি করতে গিয়ে, জনগণের অধিকার আদায় করতে গিয়ে যে পরিমাণ কষ্ট করেছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা যে কষ্ট করেছে, তাদের এই মুহূর্তে এটা হক। আমরা এটা ভেবে রেখেছিলাম হয়তো 2, 4, 5, 10 জন নেতা আলাদা হয়তো সংসদ পেতে পারে, না মেজরিটি আপনাদের দলের লোকেরাই সংসদে যাবে। কিন্তু আপনারা তার বিপরীতে কি করলেন? টেম্পো স্ট্যান্ড দখল করলেন, ট্রাক স্ট্যান্ড দখল করলেন, বালু মহল দখল করলেন। বাকি রাখছেন কোনটা? আপনাদের রুমিন ফারহানা কি বলছেন? দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ আপনাদের কর্মীরা শুনছে না। ক্ষমতায় না আসার আগে আপনাদের এই অবস্থা। ওকে, এটা হতে পারে দীর্ঘদিন। শব্দগুলি কত অশ্লীল শব্দ, 17 বছর না খেয়েছিল। তার মানে কি এটা কি খাওয়ার জায়গা? দল ক্ষমতায় যাবে, দেশটাকে লুটেপুটে খাবে। আওয়ামী লীগ লুটেপুটে খেয়েছে, এখন আবার বিএনপি গিয়ে লুটেপুটে খাবে। এই জন্য 1400 ছেলে মেয়ে রক্ত দিয়েছে, 1400 বাচ্চা রক্ত দিয়েছে। ফখরুল ভাই, আসলে কষ্ট লাগে। আপনারা বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আজকে আপনাকে বলে রাখলাম, এর আগেও আপনাকে আমি কয়েকবার বলেছিলাম, সবাই স্যার বলে, আমি আপনাকে স্যার বলি না। আমি কোনো রাজনৈতিক দলের নেতাকে আর স্যার বলি না এবং কোনোদিন বলবো না। কেন? আপনারা আমাদের ভাই হওয়ার চেষ্টা করেন, আমাদের বুকের যন্ত্রণা বুঝার চেষ্টা করেন, আমাদের বুকের বেদনা বুঝার চেষ্টা করেন। আপনারা সংসদের সিট, মন্ত্রিত্ব, ফ্ল্যাগ, এগুলির মায়া ত্যাগ করেন। বয়স আপনাদের 70-এর উপরে হয়েছে, আপনাদের বয়স 80-র কাছাকাছি। জীবনে চাওয়া পাওয়ার আপনাদের কিছু নাই। যদি শহীদদের রক্তের সাথে আপনারা বেইমানি করেন, রোজ কিয়ামতের দিন আমি জানি না এই পৃথিবীতে আপনাদের বিচার হবে। এটা নট অনলি ফর ইউ ফখরুল ভাই, অল দি লিডার্স যারা এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবে, যে অন্ধ হয়ে গেছে, যে হাত হারিয়েছে, যে পা হারিয়েছে, এদের সবার সাথে আপনাদের বেইমানি হবে। আপনারা ক্ষমতায় যান, নির্বাচন হবে, কিন্তু এই যে নির্বাচনটা হয়ে আসলো, কিসের ভিত্তিতে নির্বাচনটা হবে? এই নির্বাচন দেওয়ার মালিক কে? একটি রাষ্ট্রের কোনো কিছুই সার্বভৌম না, শুধুমাত্র জনগণ। জনগণ সার্বভৌম, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা তো আপনাদের দলের প্রতিষ্ঠাতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বলে গেছেন। তাহলে সেই জনগণের সেই সকল সক্ষমতার শক্তিটা নিয়ে আপনারা নির্বাচনে যান। আপনারা অবশ্যই দল সরকার গঠন করবেন। আমরা যেখানে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, প্রবাসে থাকি, আমরা আপনাদের অপরাধ হিসাবে কিছু দেখি না, আমরা আপনাদের ভুল দেখি। মাঝে মাঝে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এই যে ভারতের পোটলা কান্দে নিয়ে ফেলেন, এটার আমরা বিরোধিতা করি। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে ফখরুল ভাই, সালাউদ্দিন ভাই এমন যত ভাইয়েরা আছে, তাদের সবার কাছে একটা বিনীত নিবেদন, একটা আবেদন, আপনারা যদি ভারতকে মাথায় নিয়ে রাজনীতি করতে আসেন, এই দেশের মানুষ আপনাদেরকে জায়গা দিবে না।
সে যেইখানে হোক, কারণ বাংলাদেশের মানুষ রাজনীতি না বুঝুক, বাংলাদেশের মানুষ মূর্খ হোক, বাংলাদেশের মানুষ এই পৃথিবীর আমার দেখা যতগুলি রাষ্ট্রের নাগরিকদের সাথে আমার জানাশোনা আছে, সবচেয়ে বেশি দেশপ্রেমিক, সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে সচেতন, তারা কারো আজ্ঞাবহ হতে চায় না। ভারত যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তারা বলে এই সমস্ত কথাগুলি, এগুলি এখন একটা গ্রামের কৃষক বুঝে যে ভারত তারা তাদের নিজেদের লাভের জন্য আমাদের স্বাধীনতা সহযোগিতা করেছে, পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে। আমি পাকিস্তান থেকে আলাদা হয়েছি, পাকিস্তানকে সমর্থন করছি, আমি সেই প্রসঙ্গে বলছি না, বলছি যে তারা শক্তিটাকে ক্ষয় করেছে, তাদের বড় একটা মার্কেট আমাদের দেশে মার্কেটিং করতেছে। দ্যাট ইজ ওয়াই দে হেল্প আস। তারা আমাদের বাংলাদেশের দুর্যোগে দুর্বিপাকে কোন সময় তারা আমাদেরকে হেল্প করেছে। আমার তো খুব স্পষ্ট মনে আছে 2008 সালে যখন আইলা হইল, পুরো দেশে যখন ঘূর্ণিঝড়ে সব এলোমেলো হয়ে গেল, আমাদের কৃষকদের ধান ক্ষেত নষ্ট হয়ে গেল, তখন 50,000 টন চাউল দেওয়ার কথা বলে জাস্ট 20-25 দিন পরে দেখলাম ভারত সেই সিদ্ধান্ত থেকে সরে গেছে। এটা মাস মিডিয়া, পাবলিক মিডিয়া 10 জন শুনবে, না হয় ওদের 14 গোষ্ঠী তুলে গালি দিতাম। ভারতবাসীর সাথে আমাদের কোনো বিরোধ নাই, ভারতবাসী আমাদের প্রতিবেশী, তারা আমাদের বন্ধু, যদি তারা আমাদেরকে বন্ধু মনে করে। ভারতের সেনাবাহিনীর সাথে আমাদের কোনো বিরোধ নাই, যদি তারা আমাদেরকে আক্রমণ না করে। কিন্তু তারা যদি আক্রমণ করে, উই আর রেডি টু ফাইট উইথ দেম। লাস্ট ম্যান একজন থাকা পর্যন্ত কিন্তু বাংলাদেশের লোক ভারতকে এক বিন্দু পরিমাণ মাটি ছাড় দিবে না। এত সব কথা বলার পরে যদি আপনাদের এগুলি মনে হয় যে এগুলি সব আমরা ফাও কথা বলি, আপনাদেরকে নতুন একটা খবর বলে রাখি। নভেম্বর মাসে, অক্টোবর মাসে বাংলাদেশে যেই সেই ঘটনাগুলি ঘটবে, আগুন লাগবে, জ্বলবে, পুড়বে, এই সমস্ত ঘটনাগুলি অক্টোবর মাসের ফার্স্ট উইকে বলে রাখছিলাম। যাই হোক, পরবর্তীতে রূপপুর পারমাণবিক কেন্দ্র আর চট্টগ্রামের টানেল, এই দুইটা বেঁচে গিয়েছে, বিকজ গভর্নমেন্ট এর মধ্যে তার কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলি কেপিআই গুলিকে প্রোটেকশনে নিয়ে নিয়েছে। না হয় আরো আগুন লাগতো, আরো দুর্ঘটনা ঘটতো। আগামী দিনে আরো দুর্ঘটনা ঘটাতে চাইবে ভারত আমাদের সাথে, সেই হিসাবে ভারত চায় না যে এইটা কন্টিনিউ করুক। আর আপনারা যদি এরকম চান, বাংলাদেশে আই এম টেলিং ইউ যে আরেকটা রেভলিউশন হবে। আপনারা যারা বিপ্লবকে অস্বীকার করছেন, গণ অভ্যুত্থানকে অস্বীকার করছেন, সালাউদ্দিন সাহেব বলে এটা একটা সামাজিক পরিবর্তন, একটা আবেগ থেকে হয়েছে। আবেগ থেকে 1400 লোক মারা গেছে না সালাউদ্দিন ভাই? 1400 লোক মারা গেছে। আপনি তো শিলংয়ে ছিলেন, সাদা লুঙ্গি পরে চট্টগ্রামের জমিদারদের মতো ছিলেন আপনি ওইখানে। আপনি থাকেন না গুমটি ঘরে, 5 ফিট বাই 3 ফিট একটা ঘরে, এটার সাথে টয়লেট, 5 ঘন্টা থাকেন, 5 ঘন্টা, দেখবেন আপনার স্বাস্থ্য চেহারা কি হয়ে যায়। আপনারা আমাদের এত লোকের এত কথা শোনার পরেও যদি আপনারা ইন্ডিয়াকেই মনে করেন যে আপনাদেরকে তারা ক্ষমতা এনে দিবে, লিখে রাখেন, বাংলাদেশের জনগণ যতদিন সুস্থ থাকবে, ইন্ডিয়ার সমর্থন নিয়ে কেউ কোনো ভোটে কোনো কিছুতেই ক্ষমতায় আসতে পারবে না। যদি ক্ষমতায় আসে, সেটা টিকবে না। এটা আমরা বলে রাখলাম আপনাদেরকে। এখন আপনারা আমাদেরকে ভালো মনে করেন, মন্দ মনে করেন, যাই কিছু করেন। আর ইউনূস সাহেবকে বলছে, সেটা তো বলেই দিলাম, ক্ষমতা নাই। চুপ্পু সাহেবকে কেন দিতে হবে, এই অর্ডার জারি করতে হবে, স্বাক্ষর করতে হবে? হু ইজ চুপ্পু? চুপ্পুকে তো আপনারা রাখছেন, চুপ্পুকে তো এই আন্দোলনের ছেলেমেয়েরা রাখে নেই, এনসিপি তো রাখেই নেই। যে গণ আন্দোলন হলো, এই ছেলেপেলেরাও তো রাখে নেই চুপ্পুকে। চুপ্পুকে বের করে দেওয়ার কথা ছিল, চুপ্পুকে টেনে হিসেবে বের করার কথা ছিল, সেটা আপনারা মানেন না। আপনারা সেখানে বাধা হয়ে দাঁড়াইছেন, প্রতিটা কাজে আপনারা বাধা দিয়েছেন। এটা কিন্তু জনগণ ভুলবে না। এখন কিন্তু শুধু ইত্তেফাক আর সংবাদপত্রের মাধ্যমে জনগণ খবর পায় না, প্রত্যেকটা মানুষই কিন্তু সংবাদপত্র পায়, সবার কাছে কিন্তু খবর আসে, সবার কাছে কিন্তু এরকম খবর জমা হয়ে যায়। প্রত্যেকটা মানুষ এখন সচেতন, হাটে বাজারে বন্দরে এখন অমুকে এইটা বলছে, তমুকে এইটা বলছে, এইভাবে না। প্রত্যেকটা মানুষ সচেতন ভাবে খবর রাখে, খবর বলতে পারে। চুপ্পু সাহেবের কোনো ক্ষমতা নেই। ডক্টর ইউনূস সাহেব যেই ক্ষমতা বলে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, এটা হলো ইকুইভ্যালেন্ট টু প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী কে হবেন, এই বিষয়টা উনি নির্ধারণ করতে পারেন। এটা ছাড়া সমস্ত কিছু
সমস্ত কিছু প্রধান উপদেষ্টা অবলিক প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী অবলিক প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে করতে হয়। এটা আমাদের যে শেখ হাসিনা যে সংবিধান রেখে গেছে সেই সংবিধানের ধারা মোতাবেক সেটাই করতে হয়। ইউনূস সাহেব যদি লিখে পাঠায় যে এই জিনিসটা করতে হবে, এই আদেশটা জারি করতে হবে, আমি লিখে পাঠাই দিলাম, সকালবেলা কলম পাঠাই দিলাম, ঘুমের থেকে উঠে সাইন করে দেবেন, চুপ্পু মিয়া এটা করতে বাধ্য। চুপ্পু তো আমাদের রাষ্ট্রপতি না, আমরা তাকে চাইনি। চুপ্পু এখন বিএনপির রাষ্ট্রপতি। এই লোক এত বেহায়া একজন রাষ্ট্রপতি। আমার তো মনে হয় আমি যদি একটা বাজার কমিটির সভাপতি হইতাম আর আমার যদি বাজার কমিটির সদস্যরা আমার সম্পর্কে এত কথা বলতো, আমি রিজাইন করতাম, আল্লাহর কসম আমি রিজাইন করতাম। তাকে এত মানুষ এত বাজে বাজে কথা বললো, এত নোংরা গালি দিল, তারপরও সে বঙ্গভবনটা ছাড়তে পারে না। এইটাই হলো গিয়ে আওয়ামী লীগের চরিত্র। এরা এত নির্লজ্জ, বেহায়া, বেশরম, বেলাজা, যে ক্ষমতায় থাকার জন্য, চেয়ারে থাকার জন্য, অবৈধ টাকা রোজগারের জন্য তারা পারে না। পৃথিবীতে এমন হেন নিম্ন কাজ নাই তারা করতে পারে না। যাই হোক, অনেকক্ষণ বোধহয় হয়ে গেছে, আমি জানি না আসলে মানে কথা বলতে গেলে তো অনেক কথাই বলা লাগে, এত কথা তো বলার সময় নেই আমাদের। আপনাদেরও সময় নেই, আপনারা হয়তো বেশি বিজি আছেন। তো দুঃখিত আমি আমার কোনো কথায় যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, বাট ইট ইজ ট্রু, ইট ইজ রিয়েলি ট্রু। আগামী দিনে বাংলাদেশে যদি না ভোট জয়যুক্ত হয়, তাহলে দেশের কপালে কি আছে আপনারা একটু ভাবেন। যারা সাধারণ জনগণ আছেন, আপনারা যারা দেখছেন, আপনারা ভাবেন যে হ্যাঁ ভোট জয়যুক্ত হলো না, না জয়যুক্ত হলো, না জয়যুক্ত হলে কার কার ফাঁসি হবে বলতে পারেন? নাহিদ ইসলামের ফাঁসি হবে, এর জন্য আমার কোনো মাথা ব্যথা নাই। সার্জিস হাসনাতের ফাঁসি হবে, এটার জন্য আমার মাথা ব্যথা নাই। আপনারা যারা বলছেন যে এটার মাস্টার মাইন্ড আপনারা, আপনাদের কি ফাঁসি হবে না? আপনাদেরকে হাসিনা ছেড়ে দিবে? একটু ভাবেন তো। আর আপনাদেরকে দিয়ে এই ঘুটুটা করাইতে চাইতেছে র। উই নো ভেরি ওয়েল, আমরা এখন ট্রেন্ড, আমরা খুব ভালোভাবে ট্রেন্ড হয়ে গেছি। রয়ের পলিসি বুঝার মতো সক্ষমতা এখন আমাদের বাংলাদেশে বহু লোকের আছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লোকের রয়ের পলিসি বুঝার সক্ষমতা এখন হয়ে গেছে আমাদের। এই 36 জুলাই আমাদেরকে এগুলি সব শিখাই দিছে। সুতরাং এইটা নিয়ে আপনারা ভাইবেন না যে র কি কি করে, পলিসি করে, আর সেই পলিসি দিয়ে রয়ের সাথে আর ভোরের কাগজ আর প্রথম আলো এগুলি নিয়ে আপনারা আমাদেরকে 12টা বাজাই দিবেন আর ক্ষমতায় যাবেন, ডুকডুকি বাজাবেন। সরি ফখরুল ভাই, সরি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।